খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী ও একজন টমটম চালককে ৩ দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী ও একজন টমটম চালককে উদ্ধারের জন্য যৌথ বাহিনী মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ি সদরের পানখাইয়াপাড়া, মধুপুর, নোয়াপাড়া, তেঁতুলতলা সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। তাদের উদ্ধার না করতে না পারা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক হাসিনুরের মৃতদেহ বৃহস্পতিবার রাত ১২টায় পাটগ্রামের খালিশা সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এদিকে লালমনিরহাটের পাটগ্রামে বাউড়া ডাঙ্গার পাড় সীমান্ত থেকে আজিনুর নামের এক বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। বিজিবি জানায়, বুধবার সকালে হাসিনুর হাতিবান্ধার সিঙ্গিমারা সীমান্তের মেইন পিলার ৮৯৪-৬S এর কাছে যায়। এ সময় ভারতের ১৫৭ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের সদস্যরা ভারতে অনুপ্রবেশের দায়ে তাকে গুলি করে। গুলিটি হাসিনুরের চোখে লাগে। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ভারতে টেনে নিয়ে কোচবিহারের শীতলকুচি হাসপাতালে চিকিৎসা দেয়। সেখানে চিকিৎসারত অবস্থায় হাসিনুর মারা যান। পরে বৃহস্পতিবার হাসিনুরের মৃতদেহ নিয়ে নানা নাটকীয়তা করে বিএসএফ। এ নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কয়েক দফা বৈঠক হয়। অবশেষে বিএসএফ সদস্যরা বাংলাদেশি নাগরিকদের আন্দোলন ও বিজিবির কড়া প্রতিবাদের মুখে হাসিনুরের মৃতদেহ ফেরত দেয়। পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল এবং যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ ৬ দফা দাবি আদায়ের সারা দেশে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বরিশালে হাতেম আলী কলেজ চৌমাথায় সড়কে কাফনের কাপড় পরে বিক্ষোভ ও প্রতিবাদ করে শিক্ষার্থীরা। ময়মনসিংহে সমাবেশ শেষ করে বিক্ষোভ করে। চট্টগ্রাম ও কুমিল্লায়ও মাথায় কাফনের কাপড় বেঁধে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে ৬ দফা দাবি আদায়ে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যেহেতু প্রধান উপদেষ্টা আমাদেরকে ডাকছে, ওনার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা ডাকছিল, তো ডাকার পরে যেহেতু আমরা ফলপ্রসূ কোনো ফলাফল পাইনি, ইনশাল্লাহ আমরা এরপর আরও কঠোর কর্মসূচি যাব। বিএসসি উচ্চশিক্ষার জন্য আমাদের যথেষ্ট শিক্ষার অভাব রয়েছে। কাজে আগামী বাংলাদেশ যদি আমি বিনিময় করতে হয়, তাহলে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দরকার। আমাদের পক্ষে অনেক কথা বলছে ওরা, কিন্তু ওদের কোনো লিখিত প্রমাণ আমরা পাই নাই, যার কারণে আমরা যে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছি। এর আগে বৃহস্পতিবার রেলপথ ব্লক করার কথা থাকলেও সেদিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করে কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি দল, কিন্তু সেখানে সমাধান না হয় আবারও আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। বরিশালে বেলা ৩টায় বরিশাল ঢাকা মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথায় সড়কে কাফনের কাপড় পরে বিক্ষোভ ও প্রতিবাদ করে পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে যান চলাচল সচল রাখতে যৌথ বাহিনী মোতায়েন ছিল। সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী প্লাস পুলিশ কনস্টেবল তারা আমাদের ভাইদের উপরে আঘাত করছে, বোনদের উপর আঘাত করছে। এজন্য আমাদের আজকের আন্দোলন। ৬ দফা দাবি আদায়ে বেলা ২:৩০টায় ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে কাফনের কাপড় বেঁধে জমায়েত হয় শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ তাদের ৬ দফা মানতে হবে। ক্রাফট হটাও পলিটেকনিক বাঁচাও স্লোগানে ৬ দফা দাবি আদায়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজ শেষে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করে। বাংলাদেশের ৪৯টি পলিটেকনিক তথা বেসরকারি পলিটেকনিক সহ যে রাজপথে নেমেছে, আমরা কাপড়ের কাপড় পরে আমাদের ক্যাম্পাস মসজিদ থেকে আমরা জুমার নামাজ শেষে এই কাপড় মিছিলে অংশ নিয়েছি। ৬ দফা দাবি আদায়ে সারা দেশে একযোগে কুমিল্লা কোটবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউটে শুক্রবার জুমার নামাজের পর ২:৩০টার দিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে কাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ মিছিল করে ডিপ্লোমা শিক্ষার্থীরা। ফারদিন নীরব, ৭১।
প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার সকালে কুমিল্লার লাকসাম স্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে যেতে চায়, তবে সেই নির্বাচন হতে হবে যথাযথ সংস্কারের মাধ্যমে। জামায়াতে ইসলামীর লাকসাম পৌরসভার আমির মোহাম্মদ জয়নাল আবেদিন পাটোয়ারির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ আব্দুর রব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির শাহজাহান অ্যাডভোকেট, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডক্টর সৈয়দ AKM সরওয়ার উদ্দিন সিদ্দিকী ও অ্যাডভোকেট বদিউল আলম সুজন। হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় 4 জন মারা গেছে। আলাদা দুর্ঘটনায় চুয়াডাঙ্গায় 2 জন এবং সিরাজগঞ্জে 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া মুন্সিগঞ্জে গজারিয়ায় রড বোঝাই ট্রাক উল্টে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। যানজটের কারণে 1.5 ঘন্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। সহকর্মীদের ছবি ও তথ্য নিয়ে প্রতিবেদন। শুক্রবার সকালে মোহাম্মদ জমা এলাকা থেকে ভ্যান নিয়ে সরোজগঞ্জ হাটে যাচ্ছিলেন কৃষক সরওয়ার হোসেন। ভ্যানটি 9 মাইল এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সরওয়ার এবং প্রবীণ ভ্যান চালক আব্দুর রাজ্জাক মারা যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে। সকাল 7টার দিকে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জামাল হাসান ও তার স্ত্রী আয়েশা বেগম। লাশগুলি মানে গেছে ইটবার তাস করে খাইতে গেছিল কাতি মাস, মানে আবার ফতে পড়ছিল, মানে বাড়িতে আসতো, মানে ফিকাবো তুলিয়া দিছে স্বামী, মানে সবাই যে লোকের কাছে গেছে লোকে তাকে সবগুলি মানুষ তুলিয়া দিছে, তুলে দিয়ে বলা হচ্ছে বাড়িতে যাও। এর মাঝে মানে মাদক দিনে কোন কারণ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 3টা লোক আয়েশা, মুস্তাকিমা, রাহাবিজুর, 3টা লাশ আমার। গত রাত্র অনুমান 2:50 ঘটিকার সময় বাদশা কোম্পানির সামনে বাহননগর এলাকায় ট্রাক এবং পিকআপ মুখোমুখি হয়। মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে 4 জন মারা যায়। তার 3 জনেরই একই পরিবারের আর 1 জনের পিকআপের হেল্পার। বৃহস্পতিবার রাত 12টার দিকে ঢাকা পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক ও 1 যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও 1 জন। এদিকে আনুমানিক সকাল 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ঢাকামুখী লেনে একটি রড বোঝাই ট্রাক চাকা বিকল হয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের রড সেতুর উপর ছড়িয়ে পড়ে। পরে ট্রাকটি সরিয়ে নিলে 1.5 ঘন্টা পর সকাল 8:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে সায়দাবাদ থেকে বরিশালগামী যাত্রীবাহী একটি বাস শ্রীনগরের সমসপুরে আসে। এ সময় একটি কাভার্ড ভ্যানের সাথে ওই বাসের সংঘর্ষ হয়। এতে বাসটির ছাদ উড়ে যায়। কিন্তু চালক এর পরও গাড়ি না থামিয়ে বাস চালাতে থাকলে চিৎকার করে যাত্রীরা। বাসটি আরেকটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। পরে বাসটি পদ্মা সেতুতে না উঠে লৌহজংয়ের অভ্যন্তরীণ সড়কে ঢুকে গেলে এলাকার লোকজন বাসটি আটক করে। শরীফ আজাদ প্রীতম, ৭১। কিশোরগঞ্জের ভৈরবে 2 পক্ষের সংঘর্ষে মিজান নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের আরও 20 জন আহত হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে 2 ইউপি চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে পাশের ভবানীপুরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিষয়টি সমাধানের জন্য শুক্রবার সকালে সালিশ বৈঠক বসে। এ সময় আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 পক্ষের লোকজন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কামারগ্রাম এলাকায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন দুলু মোল্লা হত্যায় অভিযুক্তদের গ্রেফতার না করার হুমকি ধামকি দেওয়ার অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা। তাদের দাবি, হামলার সাথে জড়িত সবাইকে এখনও পুলিশ এজাহারভুক্ত করেনি। যদিও পুলিশ বলছে হত্যায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। মনিরুল ইসলাম টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। গত 21শে মার্চ বেলা 11টার দিকে বাড়ির সামনেই প্রতিপক্ষের অতর্কিত হামলায় জখম হন দেলোয়ার। প্রথমে তাকে এলাকার স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 6 এপ্রিল মারা যান তিনি। নিহতের পরিবারের অভিযোগ, প্রভাবশালী প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবেই তাকে হত্যা করেছে। তারা দাবি করেন, হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত অন্যতম ব্যক্তিকে এজাহারভুক্ত করা হয়নি। বিষয়টি পুলিশকে জানানো হলেও তাকে এজাহারভুক্ত না করায় এখন উল্টো শঙ্কায় দিন কাটছে তাদের। সকালবেলা উঠে বলতে সবাই বাবা বলতেছে, আম্মু আমার বুকের ভিতরে কষ্ট লাগতেছে, আমি কিছুই বলতে পারতেছি না। বুঝছেন, মানে এই অনুমতিটা মানে জান নাই, শুধু সেই জানে। আমার বাড়ি মতো মানুষের নাই এটুকি, আমার সেই বিপদের রাস্তায় পড়ে গেল। আমার মামার কি কষ্ট হয়েছে সেটা আমরা দেখছি, কাছ থেকে সহ্য করার মতো না। এদিকে এমন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ, আসামিদের গ্রেফতার ও হামলার সাথে সরাসরি সম্পৃক্তদের সবাইকে এজাহারভুক্ত করার দাবিতে নিহতের বাড়ির সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ করে দেলোয়ারের সমর্থকরা। সিদ্দিক মোল্লা, লুৎফা মোল্লা এবং তার সহযোগীরা অস্ত্র এনে আমার ভাইকে পিছন থেকে কোবাইতে থাকে। আমার ভাই সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ছিল। কোনো পুলিশ, কোনো প্রশাসন তার বিচার নিচ্ছেন না। বলছেন যে মিল্টন খানের নাম বাদ দিতে হবে, তাহলে আমরা কেস ফাইল করব। আমরা অতি তাড়াতাড়ি দেলোয়ার হোসেন দুলু হত্যার বিচার চাই এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই। তবে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হামলার পরই থানায় অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়। মৃত্যুর পরে তা আপনা আপনি হত্যা মামলায় রূপান্তর হয়েছে। এখানে নতুন করে নাম সংযোজন করার সুযোগ নেই। তদন্তে যাদের নামে আসবে, কথা হলো যে যাদের নামে আসে, যে দলের হোক, কিন্তু আমাদের কোনো সাথ দেওয়ার সুযোগ নেই। প্রত্যেকেই নাম চলে আসবে, সিএসএ সবার নাম চলে আসবে। আর যদি নতুন করে যেটা বলছে, নতুন করে জানার কোনো সুযোগ নেই, আমাদের নিতে পারবো না। শরীফ আজাদ প্রীতম, ৭১। এক সপ্তাহের ব্যবধানে দেশের বিভিন্ন বাজারে ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের। ফরিদপুর ও পাবনায় প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 18 থেকে 2100 টাকায়। এদিকে দাম বাড়ায় খুশি চাষিরা। তারা জানান, বর্তমান বাজার মূল্যে পেঁয়াজের উৎপাদন খরচ উঠছে মাত্র। মণ প্রতি 3000 টাকায় বিক্রি করতে পারলে লাভ হতো। অন্যদিকে দাম বাড়ার কারণে অসন্তুষ্টি প্রকাশ করেছে ক্রেতারা। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। কয়েকদিন ধরেই ফরিদপুরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম বাড়তি। বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। তবে দাম বাড়ায় খুশি জেলার চাষিরা। তারা জানান, এবছর পেঁয়াজের উৎপাদন খরচ প্রতি মণে 2000 টাকা ছাড়িয়ে গেছে। তাই 2500 থেকে 3000 টাকা মণ পেঁয়াজ বিক্রি করতে পারলে লাভবান হবেন তারা। ফলন কম হয়েছে, পেঁয়াজ ছোট ছোট হয়েছে, বুঝছেন। আমরা পানি দিতে পারি না, বৃষ্টি হয় না, এই জন্য পেঁয়াজ নরমাল হয়েছে। আমার কাছে খরচ পড়ছে, সেই খরচে আপনাদের পেঁয়াজ নেই। 15,000 16,000 টাকা বেশ গেছে। আর পেঁয়াজ তো এবার খেতে হয়। 1 মণ পেঁয়াজ পরে হলো 2500-2600 টাকা। 3000 টাকা বেশ কিছু খায় আমাকে, এটা কি সেটা দাম 800 টাকা দেওয়া লাগে। এদিকে ক্রেতারা বলছেন, অন্যান্য পণ্যের সাথে তুলনা করলে পেঁয়াজের মূল্য তেমন বাড়েনি। বর্তমান যে বাজার আছে আমাদের, এরকম বাজার থাকলে আমাদের ইনশাল্লাহ বাঁচে থাকা যাবে স্বাভাবিকভাবে। অন্যান্য মালের যেভাবে দাম, সেই হিসেবে পেঁয়াজের দাম যেভাবে আছে, আর একটু বাড়লেও আমাদের সমস্যা না, আমরা ক্রেতা হিসেবে এতে খুশি। দেশি পেঁয়াজের আরেক বাজার পাবনায় বাজার মূল্য বাড়ায় স্বস্তি প্রকাশ করেছেন কৃষকরা। যা দাম পাইছি মোটামুটি ভালো, কৃষক অনেক লাভবান হয়েছে। এবার মনে করেন যা পাচ্ছি
এই বাজারটা থাকিয়ে গেলে আমার লস আসবে না। কমপক্ষে 2000 টাকার উপরেও লাগবে, 2500 দাম হলে তো আগে কৃষক বাঁচে। বীজের দিক আপনারা যদি কমান তাহলে তো সব দিকে আপনাদের বিবেচনা করা দরকার, যে না সারেও একটু কমায়, কি কৃষক হলে একটু বাঁচুক। একই সাথে সরকারকে কৃষি পণ্যের দাম কমানোর দাবিও তোলেন তারা। আবার দাম বাড়লেও এই দামে পণ্য কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করছেন ক্রেতারা। খুচরা ক্রেতা হিসেবে 50-60 টাকা সারা বছর থাকলে এটা আমাদের জন্য সহনীয় হয়। ইনশাল্লাহ 1900 টাকার কিনেছি, খুশি আছে, বাজার অনুসারে ঠিকই আছে। 2600 টাকা হলে পরে মনে করেন তো কোন মতন চলে আর কি, আবার কিনে খাওয়ার তো বোঝা লাগবে। বর্তমান যে বাজারটা আছে এটা ঠিকই আছে বাজার, এবার এই বাজারটা থাকলে আমরাও বাঁচবো, গাড়িস্থ মাছ। এবছর পাবনায় 53,150 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়, যার মোট ফলন ধরা হয়েছে 7,82,532 মেট্রিক টন। শারমিন স্বপ্না, 71। শুক্রবার ছুটির দিনে সারা দেশের বাজারগুলোতে সরবরাহ থাকলেও সব সবজির দাম আবারও বেড়েছে। 80 টাকার নিচে কোনো সবজির দাম নেই, তবে শসা ও টমেটোর দাম এখনও নাগালের মধ্যে। এছাড়া মাছ মাংস বাড়তি বিক্রি হচ্ছে বাড়তি দামে। এ অবস্থায় বাজার মনিটরিংয়ের জোর দাবি জানিয়েছেন ক্রেতারা। চট্টগ্রামে সবজির দাম গত সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা কমলেও তা এখনও নাগালে আসেনি সাধারণ ক্রেতাদের। কাঁকরোল 140, বেগুন 90, ঝিঙা 100 আর বরবটি পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। বাড়তি পেঁয়াজের দামও। ঝিঙা 100 টাকা করে কেজি, তিতকল 100 টাকা, কাঁকরোল 140 টাকা করে কেজি, বরবটি 100 টাকা, ভেন্ডি 80 টাকা। সবজির দাম একটু বাড়তি বর্তমান বাজারে, আসলে সাধারণ জনগণের জন্য ক্রয় ক্ষমতার একটু বাইরে। এছাড়া সরবরাহ কম থাকায় মাছের বাজারেও রয়েছে অস্থিরতা। 100 টাকা পর্যন্ত বেড়েছে সামুদ্রিক মাছের দাম। আর ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সোনালির দাম বেড়েছে। 630 থেকে 640 টাকা কেজিতে বিক্রি হচ্ছে দেশি মুরগি। সাগরের মাছ বন্ধ হওয়াতে সাগরের মাছের সরবরাহ কম, আগের তুলনায় এখন 20-50 টাকা কেজিতে বাড়তি। সাগরের মাছ কম তো, তার জন্য একটু মিঠা পানির উপরে একটু চাপ যাচ্ছে আর মাছের উপরে। দেশি মুরগি স্বাভাবিক, গত সপ্তাহে যে দামটা ছিল এই সপ্তাহে সেই দামটা, এটা বাড়েও না কমেও নেই। এই আপনার সোনালী আর ফার্মের মুরগিতে কেজিতে 20-30 টাকা করে দাম কমছে। মানিকগঞ্জের বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। 80 টাকার নিচে কোনো সবজি মিলছে না। গ্রীষ্মকালীন সবজির দাম সবচেয়ে বেশি, তবে আলু 25 ও পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। মাছের বাজারে রয়েছে অস্থিরতা। বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়, আর মাঝারি ইলিশ 1200 থেকে 1400 টাকা। অন্যান্য মাছের দামও বাড়তি। 80 টাকার নিচে কোনো সবজি নাই, এটা আমাদের জন্য খুবই দুর্বিষহ অবস্থা। বরিশালেরটা তো চাচ্ছে 1600 টাকা, আর যেটা যে আপনি কক্সবাজার বাঁশখালী এরা চাচ্ছে 1200 টাকা। ময়মনসিংহের বাজারে ঝিঙা, কাঁকরোল, চিচিঙ্গা, ঢ্যাঁড়স আর পটল বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকার মধ্যে। তবে শসা এবং টমেটো মিলছে 40 টাকা কেজিতে। ঢেঁড়স কিনলাম 60 টাকা কেজি, করলাও 60 টাকা কেজি, একটা লাউ নিলাম, লাউটা 50 টাকা নিচে। চাহিদা আছে 500 কেজি, আসতেছে 200 কেজি, 150 কেজি, এই জন্য দাম একটু বেশি। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি রাখতে হচ্ছে। তবে বাজারে সবজি সহ সব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা। মনিরা কাজুরি, 71। ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতে আগাম বন্যার পূর্বাভাস থাকায় ফসল ডুবির শঙ্কা নিয়ে ধান কাটতে শুরু করেছেন সুনামগঞ্জের বিভিন্ন হাওরের কৃষক। তবে বেশিরভাগ ফসল কাঁচা থাকায় এর সুরক্ষা নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছেন তারা। এদিকে ধান পাকার সাথে সাথে দ্রুত কেটে নিতে কৃষকদের আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। ধান ঘরে না তোলা পর্যন্ত জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের সব কর্মকর্তার সরকারি ছুটি বাতিল করা হয়েছে। শহীদ নূর আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। ধান কাটা শুরু হলেও সুনামগঞ্জের হাওরের বেশিরভাগ জমির ধান এখনও কাঁচা। কৃষকরা বলছেন পুরো ধান পাকতে আরও 1 সপ্তাহ দরকার। কিন্তু এরই মধ্যে বড় দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস। 18 এপ্রিল থেকে টানা 1 সপ্তাহ ভারী বৃষ্টি হতে পারে। এতে বন্যার ভয় রয়েছে। পাশাপাশি রয়েছে বাঁধ ভেঙে ফসল ডুবির শঙ্কা। তাই দ্রুত ফসল কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। দ্রুততম সময়ে পাকা ধান যেন তারা কেটে নেয়, মানে 2 দিন পরে কাটবো, একটু মানে
মানে মানে একটু পাইকে নেক এই ধরনের সময় যেন 80 থেকে 90% এর মধ্যে থাকলে যেন আমরা কেটে ফেলে। এদিকে বন্যার পূর্বাভাসে বড় ফসল রক্ষা নিয়ে দুশ্চিন্তায় জেলার বিভিন্ন হাওরের কয়েক লাখ কৃষক। কিছু কিছু ধান সরকার যেটা সৌরবীজ যে ধান দিছিল ওই ধানটা মোটামুটি ফাঁকছে, আমরা কাটে তুলে যাম। আর বাদ বাকি ধান বড় ধান এগুলা সপ্তাহ দিন যাইব। তখন যদি ফানাই টানি তুই সব ধান লইয়া দিব, খাসা টানি রাখো কি করি, এটা তো বাঁচাইবার কিচ্ছু না ধান। বর্তমানে আউরের বেশিরভাগ ধানে খাঁচা রয়েছে, যেগুলা ফাঁকছে আমরা হাটেরাম, আর যেগুলা খাঁচা রয়েছে এগুলা খাটতে আরো সপ্তাহ 10 দিন লাগবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। ধান কাটতে সরকারিভাবে মেশিন বরাদ্দ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের 720টি কমিউনিটি হারভেস্টারের মধ্যে ইতিমধ্যে 150টি কমিউনিটি হারভেস্টার বিভিন্নভাবে ধান প্রস্তুত করছে এবং আশানুরূপ ভালো ফল হবে আমরা মনে করছি, কারণ আমাদের ভারতবর্ষে তেমন পোকামাকড় নেই এবং রোগবালাই নেই। সুনামগঞ্জের হাওরে এবছর 2,23,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। মনিরা কাজরি, 71। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাথে উদয় কুসুম বড়ুয়াকে আহ্বায়ক করে জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের 153 সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয় নসিমন ভবনে সংগঠনটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করে। এতে কাজল কান্তি বড়ুয়াকে সদস্য সচিব মনোনীত করা হয়। সভায় আগামী 3 মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।